আমি এখন পর্যন্ত কোনো আপডেট পাইনি যে আসলে যিনি এই ইনফরমেশনটা দিয়েছেন তাকে পাওয়া গেছে কিনা, বা এটার সাথে আসলে কারা কারা জড়িত থাকতে পারে বা আছে। দেশে আইনের শাসনের ঘাটতি রয়েছে, এক একজনের জন্য এক এক আইন, কিছু মানুষের বিরুদ্ধেই অনুসন্ধানই করা যায় না। ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা, সেই কাজটাই ইনশাআল্লাহ আমি করে যাব। আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি, সে যেই হোক দুর্নীতিতে কারো রক্ষা নেই। ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত তা সুস্পষ্ট করে কোনো তথ্যই জানা যায়নি। অন্যদিকে প্রাণনাশের এই ভয়াবহতায় ব্যারিস্টার সুমন যেন আতঙ্কে ভুগছে। সেখানেই এবার মুখ খুলেছেন সেনাবাহিনী সেনাপ্রধান। বর্তমান নতুন যিনি রয়েছেন তিনি বলেন যে ব্যারিস্টার সুমনের পরিবারে আতঙ্কে রয়েছে, তার খুঁটিনাটি খুঁজে ভালো করে দেখতে হবে। এমনকি অন্যদিকে ব্যারিস্টার সুমনকে নিয়ে এবার প্রধানমন্ত্রী সংসদে যা বলেছিলেন, বিস্তারিত আপনাদেরকে দেখাবো। সেই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এমনকি অন্যদিকে এর পেছনে কার কার হাত রয়েছে তা সুস্পষ্ট নয় এখন পর্যন্ত ব্যারিস্টার সুমন। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলটিকে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমাদের যেভাবেই আমি জিডি করার পর বা ওসি সাহেব আমাকে এটা জানানোর পর থেকে আমি এখন পর্যন্ত কোনো আপডেট পাইনি যে আসলে যিনি এই ইনফরমেশনটা দিয়েছেন তাকে পাওয়া গেছে কিনা, বা এটার সাথে আসলে কারা কারা জড়িত থাকতে পারে বা আছে। বা আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে থ্রেটটা দিয়েছে এটা কি আসলে রিয়েল থ্রেট না ফেক, এটা এখন পর্যন্ত আমি কোনো আপডেট পাইনি। আমিও ওয়েট করতেছি আপনাদের মতোই, যে কারণ এটার আপডেট না পাওয়া পর্যন্ত তো আমি আমার নেক্সট মুভটা কোন দিকে আমি মুভ করবো এটা আমি নিশ্চিত করতে পারতেছি না। না আসলে সে যেভাবে কথা বলছে, আমার যে জায়গাটাতে আমার সন্দেহ হয়েছে বেশি, এটা হচ্ছে গিয়ে যে তার কথা শুনে আমার মনে হয়েছে একেবারে ফেলার মতো না। আর একজন ওসি সাহেবের কাছে যখন মানুষ ফোন দিয়ে বলে তখন সে তো বুঝেই বলতেছে যে এটা পুলিশের কাছে টাচ হয়ে যাচ্ছে। সুতরাং আমার তখন আসলে একেবারে হেলাফেলা করার আর সুযোগ ছিল না আমার সাথে। এখন পর্যন্ত শুনতে পাচ্ছি যে ওনারা আমাকে নিরাপত্তা দিবেন, কিন্তু আমি আসলে মেইনলি কনসার্ন হচ্ছে গিয়ে যে এটাই তো আমার নিরাপত্তা, যে যারা আমাকে থ্রেট দিচ্ছেন তাদেরকে আইডেন্টিফাই করা, এটা কি রিয়েল না ফেক না কিভাবে কি হচ্ছে। এটা আমার যেহেতু আপনারা জানেন যে শত্রুর সংখ্যা অনেক বেশি, বা মনে করা হয় যে আমার শত্রু অনেক বেশি, সুতরাং আমার তো ওইভাবে গুরুত্ব দিয়ে আগাইতে হচ্ছে। থ্যাংক ইউ। না, নিরাপদ আসলে ওনাদের একটা ইনকোয়ারি রিপোর্ট আসার আগ পর্যন্ত তো আমি বুঝতে পারতেছি না যে হোয়াট ইজ গোয়িং অন। বেনজির আহমেদের বিদেশ চলে যাওয়া স্বাভাবিক নয়, দুর্নীতিতে সহায়তাকারীরাই তাকে পালাতে সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। সকালে এক আলোচনায় অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদ বলেন, দেশে আইনের শাসনের ঘাটতি রয়েছে, এক একজনের জন্য এক এক আইন, কিছু মানুষের বিরুদ্ধেই অনুসন্ধানই করা যায় না। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। কানাডার বেগমপাড়ায় বাংলাদেশিদের আধিপত্য, সুইস ব্যাংকের আমানত এদেশের প্রভাব অনেক দিনের। সম্প্রতি আমলাদের একের পর এক পুকুর চুরির ঘটনা আবারও আলোচনার জন্ম দিয়েছে। তবে তদন্ত বা বিচার প্রক্রিয়া কোনোটাই খুব একটা এগোয়নি। এরই মধ্যে বেনজির আহমেদ ও মতিউর রহমান দেশ ছেড়েছেন বলে খবর হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান এলকপ আয়োজিত অনুষ্ঠানে এর সমালোচনা করেন বিশেষজ্ঞরা। যে ইমিগ্রেশন পার হতে হলে আমাকে এতবার মাইকের সামনে ক্যামেরার সামনে দাঁড়াতে হয়, আমার আঙ্গুলের ছাপ দিতে হয়, এটা করতে হয় ওটা করতে হয়। সেখান থেকে বেনজির সাহেব এই কিভাবে বেনজির ভাবে উনি উধাও হয়ে গেলেন দেশ থেকে। এটা বিচারের পরে যদি বিচার হয় তাহলে ঠিক হবে তারা আসলে করেছেন কিনা, কিন্তু এটা এখন প্রচলিত তাদের নাম যে তারা দুর্নীতি করেছেন, বড় আকারে দুর্নীতি। এর আগে বহু নাম আমরা শুনেছি, কখনো কখনো কিছু কাজ হয়েছে তাদের বিরুদ্ধে, কিন্তু এটা যেখানে যাওয়ার কথা সেখানে যায়নি। তারা বলেন, সাম্প্রতিক ঘটনা দেখলে মনে হয় অনেক বড় বড় দুর্নীতি হচ্ছে বাংলাদেশে। মিজানুর রহমান বলেন, কেউ নোবেল বিজয়ী হলেই বিচারের দায় থেকে মুক্তি পেতে পারে না। আইনের শাসনের ঘাটতি, এখানে একজনের জন্য একরকম আইন, আরেকজনের জন্য আরেক রকম আইন। কিছু কিছু মানুষের বিরুদ্ধে অনুসন্ধান করা যাবে না বলে নির্দেশনা থাকে, যে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে সে অর্থনীতি অচল করে দেবে। আমার ফাইলটা তাড়াতাড়ি যাবে, তাই এটাকে আমরা ঘুষ বলবো না, এটাকে স্পিড মানি বলবো। এভাবে জাস্টিফাই করা, লিগালাইজ করা, দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট। এটা কখনো উচিত হয়নি। এভাবেই আজকে করাপশন হ্যাজ বিকাম অল পারভেসিভ ইন দ্য সোসাইটি স্যার। তারা বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে একই নীতি নেওয়া হয়েছে শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে। বাকিরা সফল হলেও বাংলাদেশে কাজ হয়নি, কারণ রাজনৈতিক অঙ্গীকার ও বাস্তবায়ন ঠিক নেই। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আসসালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে।
যারা ব্যারিস্টার সুমন ভাইয়ের ফ্যান ফলোয়ার আছেন, কে কোন দল করেন ফ্যাক্ট না, বাংলাদেশে ব্যারিস্টার সুমনের মতন এমপি হোক সেটা আমরা চাই। কারণ নতুনত্ব দেখছি, স্বচ্ছতা দেখছি, জবাবদিহিতা দেখছি। অন্যায়ের বিরুদ্ধে যতটুকু তার করার সুযোগ আছে ততটুকু কিন্তু তিনি প্রতিবাদ করেন। আর এই মানুষটাকে যখন হত্যার জন্য একটা টিম মাঠে ময়দানে ঘোরাফেরা করছে, টেনশন কি শুধু তার? না, প্রধানমন্ত্রীর একটা সুন্দর জিনিস আছে। এখন বলবেন তুই তো আওয়ামী লীগের জন্য বলিস না। আপনি একটা জিনিস খেয়াল করবেন, যে কোনো জিনিস যেটা পাবলিক কনসার্ন জনগণ যেটা নিয়ে আলোচনা করে, তিনি সেইটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা অবস্থান নিয়ে আনেন, যেটা আমাদের মনের চাওয়া ছিল। গতকালকে আমরা বলছি যে আহ্বানটা ছিল প্রধানমন্ত্রীর প্রতি, আমাদের বক্তব্য তার প্রধানমন্ত্রী শোনেন না, বাট তিনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন ব্যারিস্টার সুমনকে যে কোনো মুহূর্তে শেষ করে দিতে পারে 4-5 জনের একটা কিলিং টিম এই মুহূর্তে হবিগঞ্জ, চুনারুঘাট অথবা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে, ছায়ার মতন অনুসরণ করছে ব্যারিস্টার সুমনকে। গতকালকে সংসদে প্রধানমন্ত্রীর সামনে ব্যারিস্টার সুমন যখন এই বক্তব্যগুলো দিচ্ছিলেন, তখন প্রধানমন্ত্রী গভীর মনোযোগে শুনছিলেন, আর চেহারার মধ্যে কিছুটা উৎকণ্ঠা এবং উদ্বেগ দেখা দিয়েছিল। ব্যারিস্টার সুমনকে নিয়ে যে যাই বলুক, প্রধানমন্ত্রী কিন্তু কোথাও না কোথাও খুশি যে ব্যারিস্টার সুমন তার সৈনিক, এটা ওনার জন্য পজিটিভ একটা জায়গা। যাই হোক, এখন গতকালকে ফেসবুকে স্টেটাসে ব্যারিস্টার সুমন ভাই লিখছেন, গভীর মনোযোগে সহকারে আমার বক্তব্যগুলো শুনলেন বা আমার প্রাণনাশের হুমকির বিষয়টি নিয়ে শুনলেন প্রধানমন্ত্রী। তিনি আবারও মানবিকতার উদাহরণ তৈরি করলেন। অবশেষে কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী এবং ওবায়দুল কাদের সাহেবের কাছেও তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আর এখানে তিনি একটা ভিডিও পোস্ট করেছেন যে তার প্রাণনাশের ঘটনার হুমকি যখন তিনি বলছিলেন প্রধানমন্ত্রীর কাছে, তিনি বলছিলেন তখন প্রধানমন্ত্রী বিষয়টি মনোযোগ সহকারে শুনছেন। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক সহ অনেকেই উপস্থিত ছিলেন। এর আগে ভাড়াটি খুনিদের বিষয়ে ওসির কাছ থেকে জানার পর 29শে জুন রাতেই ঢাকা শেরেবাংলা নগর থানায় একটা জিডি করেছিলেন সুমন ভাই। তিনি বলছিলেন যে শুক্রবারে আমার থানার ওসি আমাকে জানিয়েছেন যে অজ্ঞাতনামা এক ব্যক্তি জানিয়েছে 4-5 জনের একটা কন্ট্রাক্ট কিলার গ্রুপ আমাকে হত্যার কন্ট্রাক্ট নিয়েছে, তাদের উপরে কিছু রাঘব বোয়ালরা আছে। অজ্ঞাতনামা ওই ব্যক্তি সিলিটি জানিয়ে তিনি বলছিলেন যে ওসি আমাকে ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে কথা বলিয়ে দেন। তিনি জানান হত্যাকাণ্ডের লিস্টে আমার নাম শোনার পর তিনি ওই জায়গা থেকে চলে এসেছেন। সব কিছু জেনে পরদিনই আমি সংসদে চলে আসি এবং শেরেবাংলা নগর থানায় জিডি করি। শুন বলেন, দুঃখের বিষয় হলো যে এই বিষয়টা নিয়ে যত দ্রুত একটা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার বিষয় ছিল সেটা হয়নি। যাই হোক, আচ্ছা, একমাত্র আইজিপি সাহেবের সাথে কথা বলার পর দেখে উনি আমার মতো চিন্তা করছেন যে আমার তো জিডি করারই প্রয়োজন ছিল না, এটা পুলিশেরই ব্যবস্থা নেওয়ার কথা ছিল, তিনি যোগ করেছেন। তো তার যে বক্তব্য ছিল, রাষ্ট্রযন্ত্রের কিছু কিছু মানুষ আসলে চাচ্ছেন কিনা আমি বেঁচে থাকি। তো তার এই বক্তব্যের পর প্রধানমন্ত্রী তিনি ব্যারিস্টার সুমনের ইস্যুতে প্রয়োজনীয় পদক্ষেপ যারা নেওয়ার, সম্ভবত গোয়েন্দা সংস্থাগুলো এনএসআই, ডিজিএফআই অথবা আমাদের ডিবি আরও যে টিমগুলো আছে, যেহেতু আইজিপি সাহেব পর্যন্ত গেছে, প্রধানমন্ত্রী সংসদে বিষয়টা কনসার্ন করছেন, তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। যদিও নির্দেশটা এটা সেলফলি নেওয়ার বিষয় ছিল, তারপরে